আফগানিস্তানের কথা বলবো। এশিয়ান ক্রিকেটের নতুন পাওয়ার হাউস বলে ফেলছে অনেকে, তাদেরকে ডেফিনেটলি দে ডিজার্ভ ইট। আসলে যেভাবে করে খেলেছে 159 উইকেটে করেছিল আফগানিস্তান। নিউজিল্যান্ড অন দ্য আদার হ্যান্ড 75 রানে অল আউট হয়ে গিয়েছে। এরকম টোটাল ডমিনেশন করে আফগানিস্তান জিতবে সেটা কি এক্সপেক্ট করেছিলেন কিনা? আমরা ম্যাচ সামারিটা দেখে তারপরে হয়তো ডিসকাশনে যেতে পারি। 20 ওভার 159, যেটা বলছিলাম, রাহমানুল গুরবাজ 80 করলেন, 44 করেছিলেন ইব্রাহিম জাদরান। 100+ পার্টনারশিপ ওপেনিংয়ে তাদের রেগুলার বেসিস এটা হয়ে যাচ্ছে। আজমতুল ওভারজয় ভালো ব্যাটিং করেছিলেন, ট্রেন্ট বোল্ট, ম্যাট হেনরি কাজের কাজটা করতে পারেনি ভালো বোলিং করার পরেও। গ্লেন ফিলিপস একমাত্র 18 রান করেছিলেন, 12 রান ম্যাট হেনরি করেছিলেন। এই দুজনেই ডাবল ডিজিট ফিগারে পৌঁছতে পেরেছেন। অ্যাজ ইউজুয়াল ফজল হক ফারুকি এবং রশিদ খান দুজনেই 4টা করে উইকেট নিয়েছেন 17 রান দিয়ে। ম্যান অফ দ্য ম্যাচ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে রহমানুল্লাহ গুরবাজি হয়েছেন। আফগানিস্তান, যেটা বলছিলাম, আসলে ভেরি ইমপ্রেসিভ। অবশ্যই। আর এই আফগানিস্তান খুব ভয়ঙ্কর। এই আফগানিস্তানকে থামানো খুবই কঠিন। 103 রানের ওপেনিং জোট, যেটাই আসলে ম্যাচের টোনটা সেট করে যায়। গুরবাজের কথা আপনি বলছিলেন, আইপিএলে কি দারুণ ট্রফিটা জিতেই কিন্তু বিশ্বকাপটা খেলতে এসেছে। আইপিএলে খুব ভালো খেলেছিলেন, যদিও সল্টের কল্যাণে খুব বেশি ম্যাচ তিনি পাননি, শেষের দিকে সুযোগ পেয়েছেন। তবে যখনই সুযোগটা পেয়েছেন ভালো ক্রিকেটটা খেলেছেন। আর তার হয় কি, আজকেও সমান 5টা করে 4, 5টা করে 6 মেরেছেন। যখনই উইকেটে আসেন তার প্ল্যান একটাই, অ্যাটাকিং ক্রিকেটটা খেলা। একদম বল 1 থেকে তিনি চার্জ করা শুরু করেন। তো আজকেও তার স্ট্রাইক রেট ছিল 182, 5টা 6, 5টা 4, 56 বল 80 রানের একটা ইনিংস। এমন ক্রিকেটারকে আপনার ম্যান অফ দ্য ম্যাচ তো অবশ্যই দিতে হয়, যেখানে তার দল 160-এর আগে থামে। তার মানে তার 80 রান প্রায় তিনি 50%, মানে 50%-এরও বেশি রান তার একার ব্যাটে। তবে বোলারদের ক্রেডিট অবশ্যই দিতে হয় রাশিদ খান। টি-20 বিশ্বকাপে ক্যাপ্টেন হিসেবে সেরা বোলিং ফিগার তার। খুব সম্ভবত 17 রানে তিনি 4টা উইকেট নিয়েছেন। আরেকজন বোলার 16টা ডট বল, মানে 24টার মধ্যে 16টা ডট বলের মধ্যে তার 8টা বলেই কেবলমাত্র কিউ ব্যাটাররা রান করতে পেরেছেন। আরেকজন বোলার নিয়ে অবশ্যই বলতে হয় ফজল হক ফারুকি, তিনিও 17 রানে 4টা উইকেট নিয়েছেন। এই বিশ্বকাপে তিনি আরেকবার একদম, মানে তিনি যে দুটো ম্যাচে তার 9 উইকেট, অবিশ্বাস্য তো বলতেই হয়। আর এই ফজল হক ফারুকের রেকর্ড কিন্তু আমাদের বিপক্ষেও দুর্দান্ত। খুব ভালো বলটা করে থাকেন, বিপিএলও খেলেছেন কিন্তু রংপুর রাইডার্সেই। তো তার এই ফর্ম যেভাবে তারা ধরে রাখছে, আর রাশিদ খান তো ভয়ঙ্কর নিজের দিনে। এমনকি আমার মনে হচ্ছে টি-20 ক্রিকেটের সময়ের অন্যতম সেরা, মানে অন্যতম শব্দটা ব্যবহার করছি যাতে কেউ ভুল না বলে, একেবারে সেরা বললেও বোধ হয় রাশিদ খানকে খুব একটা ভুল বলা হবে না। আজকেও খুব ভালো বোলিংটা করলেন। আর গুরবাজ নিয়ে তো নতুন করে কিছু বলার নেই, ম্যাচ সেরা, রেকর্ড পরিমাণ একটা জয়। এমন আফগানিস্তানকে আসলে থামাবে এটাকে। অ্যাবসলিউটলি। প্রথম ম্যাচে আফগানিস্তান জিতেছিল ইউগান্ডার এগেনস্টে, সেটা নিয়ে আসলে কথা বলা যেত যে ইউগান্ডাকে বা আফগানিস্তান হারাতেই পারে এবং ডমিনেট করে হারিয়েছে। 100-এর আগে তাদেরকেও অল আউট করেছিল। তাই বলে নিউজিল্যান্ড, এটা কি সম্ভব আদৌ? আসলে নিউজিল্যান্ড যে স্ট্রং টিম, এবং অ্যাজ ইউজুয়াল যে কোনো ওয়ার্ল্ড কাপেই নিউজিল্যান্ড আসলে অনেক শক্তপোক্ত একটা টিম নিয়ে বিশ্বকাপ খেলতে আসে। ডেফিনেটলি ক্রেডিট তো আসলে আফগানরা পাবেই। তাদের কথা আরও একটু যদি বলি যে নিউজিল্যান্ড আসলে কি টুর্নামেন্ট থেকে ছিটকে গেল কি না, মানে আফগানিস্তানের কাছে হেরে, তাদের গ্রুপ সিনারিও সব কিছু মিলিয়ে? এখন আসলে গ্রুপ পর্ব সবে শুরু, তো টু আর্লি টু সে। হ্যাঁ, মানে একটু তাড়াতাড়ি হয়ে যায় বলাটা। তবে এখানে আসলে কে উঠবে বা এটা তো সময় বলে দেবে। তবে আমার মনে হচ্ছে এখানে অবশ্যই আফগানিস্তানকে আপনার ক্রেডিট দেওয়া উচিত। মানে টি-20 ক্রিকেটটা আসলে তাদের জন্য। আমরা যদি আইপিএল বা নানান টি-20 লিগ দেখি, তাহলে তাদের 7-8 জন 9-10 জন ক্রিকেটার একদম পুরো ওয়ার্ল্ডেই, আমাদের বিপিএলটা বড় উদাহরণ হতে পারে, আইপিএলে তো অসংখ্য ক্রিকেটারই তাদের খেলে থাকেন। তার মানে তারা যে টি-20 ক্রিকেটটা খুব ভালো এনজয় করেন সেটা অবশ্যই বলা যায়। আর তার ফলই কিন্তু মিলছে। আপনি আইপিএল নিয়মিত খেলবেন, আপনি বিগ ব্যাশ খেলবেন, আপনি নানান টি-20 লিগ খেলবেন, পুরো ক্রিকেট দুনিয়া চষে বেড়াবেন, আপনি তো অবশ্যই সাফল্য পাবেনই। আর আমরা আমাদের ক্রিকেটারদের আইপিএল খেলতে দিতে চাই না, বা হয়তো নানান কারণে, সেটা ভিন্ন প্রসঙ্গ। তবে অবশ্যই আফগানিস্তানকে এখানে আপনার ক্রেডিট দিতেই হবে। অ্যাবসলিউটলি। আসলে নিউজিল্যান্ডের যারা ক্রিকেটার আছেন তারাও তো আইপিএলে খেলেছেন অনেকেই। ডেভিন কনওয়ে এবার তিনি মিস করেছেন, কেন উইলিয়ামসন খেলেছেন, গ্লেন ফিলিপস ছিলেন, খুব বেশি সুযোগ পাননি, ট্রেন্ট বোল্ট ছিলেন। আইপিএল আসলে অনেক বড় একটা ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে, যেহেতু টি-20 বিশ্বকাপের ঠিক আগে আইপিএলটা শেষ হয়েছে। টিম সিলেকশন থেকে শুরু করে পারফরমেন্স যদি আইপিএলে ভালো হয়, অবধারিতভাবে ওয়ার্ল্ড কাপেও পারফরমেন্স ভালো হয়। সব কিছু মিলিয়ে এই যে ফ্র্যাঞ্চাইজি লিগগুলো, আসলে টি-20 ক্রিকেটটাকে শেপ কি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটই করছে এই অ্যাট দিস মোমেন্ট? শুধু আসলে টি-20 ক্রিকেট না, আমার মনে হচ্ছে পুরো ওয়ার্ল্ড ক্রিকেটই এখন অনেকটাই টি-20 লিগের উপর নির্ভর করছে। এমনকি আমরা যদি আইপিএলটা দেখি, পুরো ক্রিকেটের উইন্ডো তখন একদম ফাঁকাই থাকে। কোনো দেশে আসলে খুব বেশি সিরিজ আয়োজন করতে চায় না। এমনকি নানান দেশের লিগ, আমরা তো এরকমও দেখেছি যে ইন্টারন্যাশনাল ম্যাচ বাদ দিয়ে সাউথ আফ্রিকা তাদের দেশের লিগও আয়োজন করেছিল।
মানে টি-20 লিগ, তার মানে আপনি বোঝা যায় যে মাঝখানে তো অস্ট্রেলিয়ার সঙ্গে সিরিজ ছিল সেটা, হ্যাঁ ইন্টারন্যাশনাল ক্রিকেট আসলে মাঝখানে হুমকির মুখেও পড়েছিল, এমনকি সেটা সামনে আদৌ বাড়বে কিনা, যেহেতু সব দেশেই একটা আলাদা আলাদা লিগ রয়েছে, এমনকি এখানেও একটা সেরা হওয়ার প্রতিযোগিতা, যে কার লিগ আসলে কতটা সেরা। বিপিএল আমরা প্রায়শই আলোচনা করি যে আমরা কি আসলে আদৌ মানে 2 নম্বর সেরা লিগ কিনা, তা নিয়েও প্রশ্ন ওঠে। আইপিএল, বিপিএল, বিগ ব্যাশ সব দেশে টি-20 লিগ রয়েছে, আপনি টি-20-র ভবিষ্যৎ তো আসলেই টি-20 লিগ। আর খেলাটা এত ভালো হয় বা আসলে সবাই খেলাটা দেখতেও পছন্দ করে, আপনি ক্রিকেট বিশ্বায়ন কিন্তু আসলে এভাবেই হয়। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.